আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি জানি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো, কারণ তোমরা বাড়িতে আছো এবং নিরাপদে আছো। কি স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সুস্থ থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা ইতিবাচক চিন্তা দিয়ে দিনটি শুরু করব। তাহলে দেখবে আমাদের লেখাপড়া এবং অন্যান্য কাজগুলো আমরা কি করতে পারবো? সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসমিন বেগম, সিনিয়র সহকারী শিক্ষক, খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর ক্লাসে বাংলা ব্যাকরণ বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আর এই পরিচ্ছেদের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। শিক্ষার্থীরা, গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং দেখবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ হচ্ছে ধ্বনি ও বর্ণ। প্রথমেই আমরা আলোচনা করব ধ্বনি নিয়ে। ধ্বনি মানে কি? ধ্বনি শব্দের অর্থ হলো আওয়াজ। আমরা কথা বলার সময় যা আমাদের মুখ থেকে আওয়াজ বের হয়, এটা হলো কি? ধ্বনি। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। অর্থাৎ আমরা কথা বলার সময় ধ্বনি কি করি? উচ্চারণ করে থাকি। আমরা একটু ধ্বনির সাথে যদি বলি বর্ণ কাকে বলে, তাহলে আচ্ছা, এখন দেখো বর্ণ মানে কি? বর্ণ মানে হচ্ছে ধ্বনির লিখিত রূপ। শিক্ষার্থী, আমি বললাম ক। আমি ক বলার সময় কি করলাম? শব্দ করলাম, ধ্বনি উচ্চারণ করলাম। ধ্বনিটা আমার কানে কি করতে পারছি? শুনতে পারছি। আমরা কানে কি করতে পারছি? শুনতে পারছি, কিন্তু চোখে কি করতে পারছি না, দেখতে পারছি না। আমি যখন ক বর্ণটা একটা কাগজের মধ্যে লিখব, তখন সেটা কি হবে? চোখে দেখা যাবে, তাই না শিক্ষার্থী? তাহলে ধ্বনির এই যে সাংকেতিক রূপ, লিখিত রূপ, এটাকে কি বলা হয়? বর্ণ। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, যথা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনিটা উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই কি করে, নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে কি বলে? স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 7টি। স্বরয় অ, স্বরয় আ, রস্য ই, রস্য উ, এ ও এ। এই 7টি হচ্ছে কি? স্বরধ্বনি। মৌলিক ভাষায় স্বরধ্বনি কয়টি? 7টি। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, স্বরয় অ বা স্বরয় আ, রস্য ই, রস্য উ, এগুলো বলার সময় আমরা নির্বিঘ্নে কি করতে পারি? বলতে পারছি, তাই না? আমাদের কথা বলাটা বা এই যে ধ্বনিটা যা বাধাপ্রাপ্ত হচ্ছে না, এবং এই ধ্বনিগুলো কারো সহযোগিতা নিচ্ছে না। যেমন আমি যদি বলি অ অথবা আ, এতে কোনো ধরনের কি হচ্ছে না? মিশ্রণ হচ্ছে না বা মিশ্রণ নাই। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারছো যে স্বরধ্বনি কাকে বলে? আমরা কি বুঝলাম যে স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই কি করে? নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে কি বলে? স্বরধ্বনি বলে। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনি নিয়ে। ব্যঞ্জনধ্বনি মানে কি? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্যে ছাড়া স্পষ্ট রূপে কি হয়? উচ্চারিত হতে পারে না, তাকে কি বলে? ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, ক যোগ অ, গ, গ এর সাথে কি হয়েছে? গ যোগ অ ইত্যাদি। এখানে খেয়াল করবে আমরা যে বললাম ক, ক বলার সময়
আমরা কার কি নিলাম? সহযোগিতা নিলাম, অ এর সহযোগিতা নিলাম। তাহলে শিক্ষার্থীরা, ব্যঞ্জনধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হবে তাই হচ্ছে কি ব্যঞ্জনধ্বনি। শিক্ষার্থীরা, এখন আমরা বর্ণ নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম বর্ণ হচ্ছে কি ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক রূপ, সেটা হচ্ছে কি বর্ণ। বর্ণ আবার দুই প্রকার, স্বরবর্ণ আরেকটি হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলো কি দেখো, স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় কি স্বরবর্ণ। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। সরু, সরাই, রস্বই, হ্যাঁ, দীর্ঘ, এগুলো থেকে শুরু করে ও পর্যন্ত হচ্ছে কি এগুলো স্বরবর্ণ। আর বাংলা ভাষায় দেখো ব্যঞ্জনধ্বনি, আবার ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে কি এগুলো সব কিছুই হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ এগুলো সব কিছুই হচ্ছে কি আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে ধ্বনি কাকে বলে এবং বর্ণ কাকে বলে। আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা জানবো কার সম্পর্কে। কার সম্পর্কে বলার আগে বলে নেই, এই যে তোমরা যে বর্ণ আছে, হ্যাঁ, স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? 2টি। একটি হচ্ছে কি পূর্ণরূপ, আরেকটি হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ কোনটি? এখানে দেখো ইত্যাদি, হ্রস্ব ই, এখানে হ্রস্ব ই হলো কি পূর্ণরূপ, কারণ এখানে আমি হ্রস্ব ইটা কি করেছি পুরোপুরিভাবে লিখেছি। আর যখন আমি হ্রস্বইটাকে রস্বীকার লিখব, এটা হলো কি সংক্ষিপ্ত রূপ। তাহলে শিক্ষার্থীরা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি চিহ্ন রয়েছে, যেমন আকার, রসিকার, দীর্ঘিকার ইত্যাদি। আমরা আকার দিয়ে একটি শব্দ লিখলাম, যেমন মা। এখানে মায়ের সাথে ময়ের সাথে কি হয়েছে? আকার যুক্ত হয়েছে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ। আবার একটি রসিকার দিয়ে কি করলাম? একটি শব্দ লিখলাম, যেমন চিনি। এখানে চয় রসিকার চি, নরসিকার নি, চিনি। এখানে কার ব্যবহার হয়েছে? রসিকারের ব্যবহার হয়েছে। রীতি, রয় দীর্ঘিকার রি, তরিষ্কার তি, রীতি। হ্যাঁ, এখানে কার ব্যবহার হয়েছে? দীর্ঘিকারের ব্যবহার হয়েছে, ইত্যাদি। তো এখন আমরা আলোচনা করব ফলা। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কার সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা ফলা নিয়ে আলোচনা করি। ফলা, ফলা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে ব্যঞ্জন বর্ণের 2টি লিখিত রূপ রয়েছে। একটি হলো কি রূপ? পূর্ণরূপ, অপরটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এখন পূর্ণরূপ কোনটা? শিক্ষার্থীরা দেখো, যেমন আমি এখানে লিখলাম ফলা, তোমরা একটু ফলা কথাটির দিকে একটু লক্ষ্য করো। এখানে যে ফটা লিখলাম, তারপর কি দিয়েছি আমি? ল আকার লা, ফলা লিখলাম। এটা হলো কি? এটাই হলো পূর্ণরূপ। ফয়ের সাথে ল আকার লা, ফলা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পূর্ণরূপ। এরপর ব্যঞ্জন বর্ণের আরেকটি হলো সংক্ষিপ্ত রূপ। যেমন আমি এখানে লিখলাম বিশ্ব, তোমরা একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে। হ্যাঁ, যেমন আমি কি লিখলাম? বিশ্ব। একটু খেয়াল করো তালিবাস্য, এর নিচে আমি কি করলাম? বটাকে ছোট করে লিখলাম। এটা হলো কি? সংক্ষিপ্ত রূপ। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। শিক্ষার্থীরা, আমরা তো জানলাম কি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। তো ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন কয়টি? 6টি। যেমন দন্তন্য বা মূর্ধন্য ফলা, ব ফলা, ম ফলা, হ্যাঁ, অন্তস্তীয় জ ফলা, বসনার র ফলা, ল ফলা। এখন আমরা
আলোচনা করব মফলা ও বফলার উচ্চারণ সম্পর্কে। তাহলে চলো শিক্ষার্থীরা খেয়াল করবে মফলা ও বফলা। প্রথমে আমি আলোচনা করব মফলার উচ্চারণ সম্পর্কে। শিক্ষার্থীরা একটু দেখো, পদের প্রথমে মফলা থাকলে, মানে সবগুলো পদের প্রথমে যদি মফলা থাকে, হ্যাঁ, সে বর্ণের উচ্চারণে কিছুটা কি হবে, ঝোঁক পড়ে। কোনো বর্ণের উচ্চারণে যে বর্ণটার সাথে কি রয়েছে, মফলার উচ্চারণ রয়েছে, আচ্ছা, সেই উচ্চারণে কিছুটা কি পড়ে, ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্য স্বর হয়, মানে নাকে বাজিয়ে বা চন্দ্রবিন্দু উচ্চারণ হবে। যেমন খেয়াল করো একটু, এখানে একটা শব্দ আছে শ্মশান, এখানে তালিবাস স এর সাথে মফলা কি হয়েছে, সংযুক্ত আছে। এখন এই শ্মশান উচ্চারণটিতে স এর সাথে ম, তারপর কি হয়েছে, শান, স এর সাথে ম এর সাথে কি হয়েছে, সংযুক্ত হয়েছে, তারপর হচ্ছে কি শান। তালিবাস স এর সাথে কি হলো, মফলা সংযুক্ত ছিল বলেই কিন্তু এই বর্ণটিতে কিছুটা কি হয়েছে, ঝোঁক পড়েছে এবং এটা কি হয়েছে, নাসিক্য স্বর, অর্থাৎ নাক দিয়ে উচ্চারিত হয়েছে, অর্থাৎ শ্মশান। এরপর দেখো কি আছে, স্মরণ। অনুরূপভাবেই স্মরণ শব্দটির সাথে স এর সাথে কি আসছে, মফলা সংযুক্ত আছে, তাই এই বর্ণে কিছুটা কি পড়েছে, ঝোঁক পড়েছে এবং সামান্য নাসিক্য স্বর হয়েছে। কখনো কখনো এই মফলা অনুচ্চারিত থাকতে পারে, যেমন আমরা দেখছি স্মৃতি। এখানে দেখো স্মৃতি শব্দটিতে স এর সাথে মফলার রিকার তরস্কাতি, শব্দটিতে কি হয়েছে, স এর সাথে মফলা সংযুক্ত রিকার তরস্কার তি, স্মৃতি, কিন্তু এখানে মফলার উচ্চারণটি কিন্তু কি, মফলার উচ্চারণটি এখানে আসেনি, এখানে শুধু স এর উচ্চারণটা এসেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রথম অংশটুকু কটা বুঝেছ। এখন আমরা ক্ষয়ে চলে যাই। দেখো একটু খ নাম্বার কি আছে, দেখো পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে সে বর্ণের কি হয়, দ্বিত্ব হয়, অর্থাৎ কি হয়, দুইবার উচ্চারিত হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়, মানে নাক দিয়ে উচ্চারণটি হয়। যেমন আত্মীয়, এখানে শিক্ষার্থীরা দেখো সরায়া ত এর সাথে তদ্রিগাতি উন্তস্তীয়, কি আসছে, আত্মীয়। তো তাহলে আমরা দেখি আ এর পরে ত মফলা সংযুক্ত আছে, তাহলে ত মফলা সংযুক্ত হলে এখানে মফলার উচ্চারণটা কিন্তু আসেনি, কিন্তু ত এর উচ্চারণটা কিন্তু এখানে কয়বার এসছে, দুইবার এসেছে, তাই না, দুইবার হয়েছে এবং এই শব্দটি কি হয়েছে, নাক দিয়ে উচ্চারিত হয়েছে, আত্মীয়, আত্মীয়। এই শব্দটি আমি কিন্তু নাক দিয়ে কি করলাম, উচ্চারণ করলাম। তারপরেরটি দেখো পদ্ম, তেমনি পদ্ম শব্দটিতে প যোগ দ যোগ মফলা সংযুক্ত, এটার আমরা যদি মফলা সহ উচ্চারণ করি তাহলে হবে পদ্ম, কিন্তু আমরা বলি কি পদ্ম, এখানে ম এর উচ্চারণটা কিন্তু কি আসেনি, তাই না শিক্ষার্থীরা, হ্যাঁ, এখানে দ কি হয়েছে, দুইবার এসেছে, অর্থাৎ দ এর উচ্চারণটি কি হয়েছে, দ্বিত্ব হয়েছে, মানে দুইবার লেখা হয়েছে। এখন দেখো ঘয়ে আমরা যাই, ঘতে কি আছে দেখো, ঘ উ চ মূর্ধন্য দন্তন্য বা ল বর্ণের সঙ্গে মফলা কি হয়েছে, মফলা যুক্ত হলে ম এর উচ্চারণ কি থাকে, বজায় থাকে, অর্থাৎ ঠিক থাকে। যুক্ত ব্যঞ্জনের অর্থাৎ যে দুইটা ব্যঞ্জন যুক্ত ছিল, একসাথে ছিল, হ্যাঁ, তো সেই যুক্ত বর্ণের প্রথম বর্ণের স্বর কি হয়েছে, লুপ্ত হয়, অর্থাৎ প্রথম বর্ণের স্বরটা তেমন আসবে না। যেমন বাগ মি, এখানে কি আছে,
বাগি। হ্যাঁ, তো আমরা উচ্চারণ যখন আমরা একটা ভেঙে লিখি তখন আসবে কি বাগ মি। এখানে কি হয়েছে ম ফলা আছে এবং ম ফলার উচ্চারণটা কি আছে ঠিক আছে। দেখো মৃণময়, এখানে দেখো মৃন্ময়। তো এখানে যে ময় ফলার উচ্চারণটা কি আছে বজায় আছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ম ফলার উচ্চারণটা বুঝতে পেরেছো। এখন আমরা ব ফলার উচ্চারণে চলে যাব আর উচ্চারণ করব। ব ফলার উচ্চারণের কতে দেখো কি আছে, শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর কি থাকে অতিরিক্ত ঝোঁক পড়ে, যেমন দ্বিত্ব, দ্বিত্ব, শ্বাস, স্বজন। এখন আমরা খতে চলে যাব। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়, মানে এটা কি হয় দুইবার উচ্চারণ হয়। যেমন বিশ্বাস, দেখো আমি এখানে বিশ্বাস লিখেছি কিভাবে, বরস্কের বি, তালিবাস্য, তালিবস্বয় আকার, দন্তস্য। তাহলে এখানে ব ফলা উচ্চারণটি কিন্তু হয়নি, এখানে তালিবস্য কি হয়েছে দুইবার উচ্চারিত হয়েছে। শিক্ষার্থীরা তেমনই দেখো পক্ক, এখানে কয়ের নিচে কিন্তু কি রয়েছে ব ফলা সংযুক্ত আছে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কয়ের উচ্চারণটি কি হয়েছে দ্বিত্ব হয়েছে, কারণ দেখো এখানে কি লিখেছি পক্ক, মানে কয়ের নিচে যে ব আসছে ব ছিল সংযুক্ত ছিল সেটা কিন্তু উচ্চারণ হয়নি, হয়েছে কি ক, ক দুইবার হয়েছে অর্থাৎ দ্বিত্ব হয়েছে। এরপর শিক্ষার্থীরা দেখো সন্ধিজাত শব্দযুক্ত ব ফলায় বয়ের উচ্চারণ কি থাকে বজায় থাকে, যেমন দিগ্বিজয়, দিগ্বিজয়। এখানে আমরা যদি দিগ্বিজয় সন্ধি বিচ্ছেদ করি তাহলে দিক যোগ বিজয়, দিগ্বিজয়। এই যে দিগ্বিজয় সন্ধিজাত শব্দে গয়ের সাথে যে ব ফলার সংযুক্ত আছে, হ্যাঁ, সে ব ফলার উচ্চারণ কি রয়েছে ঠিক থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণটি আসবে। তেমনি দিক, তেমনি হচ্ছে কি হ্যাঁ দিক বলয়, দিক বলয়, দিক যোগ বলয় হয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে দিক বলয়। এখানে গয়ের সাথে যে ব ফলা রয়েছে তা কি রয়েছে বজায় থাকবে। এরপর আমরা চলে যাব শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ কি থাকে বজায় থাকে, যেমন তিব্বত। এখানে শব্দের মাঝখানে বয়ের সাথে কি হয়েছে বয়ের সাথে ব সংযুক্ত, এর জন্য এর উচ্চারণ কি আছে ঠিক আছে। তেমনি লম্ব, লম্ব অর্থাৎ ময়ের সাথে ব ফলা সংযুক্ত, তাই এখানে শব্দের শেষে ব ফলাটা যুক্ত হয়েছে, তাই এখানে বয়ের উচ্চারণ ঠিক থাকবে। এবার আমি ও নাম্বারে চলে যাব। দেখো উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ কি থাকবে বহাল থাকবে, যেমন উদ্বাস্তু। এখানে উদ উপসর্গের সাথে বাস্তু কি হয়েছে যুক্ত হয়েছে, উদ উপসর্গের সাথে বাস্তু যুক্ত হয়ে শব্দ গঠিত উদ্বাস্তু। তাহলে উদ্বাস্তু শব্দটিকে দয়ের সাথে যে ব ফলাটি সংযুক্ত ছিল সে বয়ের উচ্চারণটি কি আছে বহাল আছে। তেমনি তো দয়ের সাথে ব ফলার যে সংযুক্ত সে বয়ের উচ্চারণটা বজায় আছে। তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কি আজকে আমাদের ধ্বনি ও বর্ণ ম ফলা ও ব ফলার উচ্চারণ নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ দিব।
শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটি খাতায় তুলে নাও, সবাই খাতায় লিখে নাও বাড়ির কাজটি। দেখো, কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়? 2, বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার? স্বরধ্বনির লিখিত রূপ বা প্রতীককে কি বলে? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টি? কার চিহ্ন কয়টি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? শিক্ষার্থীরা, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এই ক্লাসটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা আশা করি অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতন এখানে আমি আমার ক্লাস শেষ করছি। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।